মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অবৈধ এবং 2009 সাল থেকে লাইসেন্স পাওয়া বৈধ সব অস্ত্র থানায় জমা দিতে হবে। এরপর বুধবার থেকে যৌথ অভিযানে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। মানুষের আস্থা ফেরাতে অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ তাদের। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে থানাগুলোতে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র, গোলাবারুদ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। পুলিশ সদর দপ্তর জানায়, গত 6 আগস্ট থেকে সোমবার পর্যন্ত উদ্ধার হয়েছে 4000 অস্ত্র ও 3 লাখ গোলাবারুদ। এছাড়া 23,000 রাউন্ড টিয়ার শেল এবং 2139টি সাউন্ড গ্রেনেড। লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্রের খোঁজে এবার মাঠে প্রশাসন। 2009 সাল থেকে লাইসেন্স পাওয়া সব বৈধ অস্ত্র জমা দিতে হবে থানায়। পুলিশের বিশেষ শাখার তথ্য, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,000-এর বেশি। নিরপরাধ কেউ যেন হয়রানির মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। আর অভিযানের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অপরাধ বিশ্লেষকের। ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষার খাতিরে ডিপার্টমেন্টকে এই যে হারানো যে ভাবমূর্তি, যেটা ধ্বংস হয়ে গেছে বলা যায় সত্য কথা, সেটা উদ্ধারের জন্য এবার সবাই তৎপর, সবাই আন্তরিক। তো এবারে যৌথ অভিযান আমরা আশা করছি যথাযথ হবে এবং বিতর্কমুক্ত হবে সম্পূর্ণ। অপরাধপ্রবণ ব্যক্তি বা যারা অপরাধী অথবা নানা ধরনের উদ্দেশ্য বা স্বার্থ দ্বারা প্রভাবিত ব্যক্তি যারা সমাজের শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে চায়, এই গোষ্ঠীকে চিহ্নিত করা এবং আইনের আওতায় নিয়ে আসা। যৌথ বাহিনীর অভিযান যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে বলছে টিআইবি। তাদের ক্ষমতার অপব্যবহার হয় এবং বিনা কারণে মানুষকে হয়রানি করা হয় বা এই ধরনের অন্য কোনো ক্ষমতার ব্যবহার এখানে সংঘটিত হয়, তাহলে কিন্তু এটা যতটুকু বাস্তব আছে, যেটুকু বাস্তবে নেই সেটা কিন্তু আরও তলানিতে চলে যাবে। অভিযানের সময় পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে নানান তৎপরতায় রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় ছাত্র আন্দোলনে নিহতদের একটি ভ্যানের উপর স্তূপ করে রাখছে পুলিশ। পুলিশের 3 অতিরিক্ত আইজিপি ও একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে 4টি আলাদা প্রজ্ঞাপন জারি করে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন। সরকারি চাকরি আইন 2018-এর 45 নম্বর ধারা অনুযায়ী জনস্বার্থে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট প্রকাশ করেছে রাষ্ট্রপতির কার্যালয়। এর আগে সোমবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন স্পিকার। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার। বিগত সরকারের আমলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর একটানা তিনি এ দায়িত্বে ছিলেন। সবশেষ গেল 7 জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। দেশে গত 16 জুলাই থেকে 5 আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় 760 জন নিহত হয়। রংপুরে একটি হত্যা মামলায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। এর আগে দুপুরে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয় ইসি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়। আরেকটি প্রজ্ঞাপনে বলা হয় নাগরিক ঐক্যের জন্য কেটলি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর 52। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য এই দুটি দল সহ বেশ কিছু দল ইসিতে আবেদন করেছিল, কিন্তু তখন এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্যের মতো দলগুলোকে নিবন্ধন না দিয়ে নাম সর্বস্ব দুটি দলকে নিবন্ধন দিয়েছিল ইসি। তখন এর ব্যাপক সমালোচনা হয়েছিল। নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা বিগত সরকারের প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে। পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 8 জন এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেয়। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের 18 মন্ত্রী ও এমপির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। তাদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সাবেক এমপিদের মধ্যে এনামুল হক, বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, AKM সরোয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন বিদেশ যেতে পারবেন না। দুদকের আবেদনে তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এসব ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করছেন। বিভিন্ন মাধ্যম থেকে এমন তথ্য পেয়ে তাদের বিদেশে পালিয়ে যাওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছে দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমাতে দুই দেশকেই কাজ করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বাংলাদেশ সবার বন্ধু, পাকিস্তানের সাথেও এর ব্যতিক্রম নয়। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে বাড়াবাড়ি করেছে ভারতীয় গণমাধ্যম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। তখন থেকে অবস্থান করছেন সেখানেই। এরপর থেকে আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। এই সময় ভারতীয় গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়েছে গণ অভ্যুত্থানের অতিরঞ্জিত সংবাদ প্রকাশ নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের একপেশে ভূমিকা বিশ্ব মিডিয়াকে প্রভাবিত করতে পারেনি। এখানে একটা বিপ্লব হয়েছে, এটাকে মেনে নিতে হবে। কিছু কেওয়াস ছিল, সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। এই অবস্থায় উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, ক্ষমতার পালা বদলে ভারতের সঙ্গে সম্পর্কে দূরত্ব এবং পাকিস্তানের সঙ্গে কি নিবিড় হচ্ছে? এই দুটোর একটাকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি যে কোনো এক পর্যায়ে কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন ছিল, সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের
যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা। তিনি আরও বলেন, নানা কারণে পশ্চিমাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও এখন সমস্যা নেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকায় মার্কিন সার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ একথা বলেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বলেন, ঢাকার মার্কিন দূতাবাসে ভিসা প্রক্রিয়ার গতি বাড়াতে এ সপ্তাহে কনসুলেট সেবা চালু করা হবে। হেলেন লাফেভ আরও জানান, রোহিঙ্গাদের জন্য মার্কিন খাদ্য সহায়তা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে তাদের পুনর্বাসন প্রক্রিয়াও দ্রুত করার আশ্বাস দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। ঘণ্টাব্যাপী বৈঠকে জামাতের আমির বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনকে জামায়াতের নেতারা জানিয়েছেন এবং দ্রুত প্রত্যাবাসনে সহায়তার অনুরোধ করেছেন। এদিকে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যার সমাধান করে কিভাবে পরিস্থিতির উন্নয়ন করা যায় সে বিষয়েও আলোচনায় উঠে এসেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি চীন। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। ভবিষ্যতে দুপক্ষের মধ্যে আরও আলোচনা হবে বলেও জানান তারা। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ উঠেছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর কর্মকর্তাদের যোগ সাজশে পার পেয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। 2019-20 অর্থ বছরের আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। তথ্য দেন, খুলনার দাকোপ ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার। মাছ বিক্রি করে এক বছরেই আয় 202 কোটি টাকা, যেখানে খরচ 91 কোটি টাকা। খামারের জন্য দাকোপের কালীনগরের শ্রীনগরের 2 ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন নজরুল ইসলাম। দলিল অনুযায়ী হরিচরণ রায়ের পুত্র যোগেশ চন্দ্র রায়ের কাছে 615 বিঘা জমি লিজ নেন তিনি। তবে যোগেশ চন্দ্র জানান, এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। আমার মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি আছে এবং তার ভিতর দিয়েও এই যে সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফলস এবং মিথ্যা কথা। এবং এখানে 2000 সাল থেকে ঘের বলতে কোনো কিছুই নাই। এই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেয়ার দলিল আয়কর রিটার্নে দেখান নজরুল ইসলাম। স্থানীয়রা জানান, শ্রীনগরে ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই, এত বেশি জমির মালিকও কেউ নেই। আমাদের এই দাকোপ থানা বা 5 নম্বর 6 নম্বরের ভিতরে এরকম ঘের নাই। এই ব্যক্তি আমাদের এলাকায় না, আর এই 3-4 হাজার বিঘা জমি আমাদের এখানে না, আর ওনার এরকম কোনো 3-4 হাজার বিঘা জমির মালিক এখানে নাই। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান নজরুল ইসলাম। এনবিআর কর্মকর্তারা জানান, মাছ চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালেও, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল। আপনারাই তো বলেন, মিডিয়াতে তো আসে যে কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব। মাছ উৎপাদন বাড়াতে আয়করে ছাড় দেয় এনবিআর। তখন আয় 30 লাখের বেশি হলে কর ছিল মাত্র 10%। কর কম হওয়ায় অনেকেই এ খাতের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ নেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে গেছেন গাজীপুর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। এই অবস্থায় শিল্প এলাকার কলকারখানা ও ঝুট ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।
আর এই সুযোগে সেসব ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিএনপিপন্থী নেতা সহ কিছু নতুন মুখ। নারী উদ্যোক্তা রাশিদা ফারুক ইভা গ্রুপের গার্মেন্টস কারখানায় ২০ বছর ধরে করছেন জুটের ব্যবসা। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরপরই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার দাবি, একটি মহল তার এবং দলের সুনাম নষ্ট করতে এ ধরনের অভিযোগ করছে। আমার পরিবারকে হেয় করার জন্য, আমাকে হেয় করার জন্য, আমার পদকে এবং বিএনপিকে হেয় করার জন্য প্রতিপক্ষ এই ষড়যন্ত্রের মাঝে লিপ্ত আছে, যারা আমাদের সুনাম, বিএনপির সুনাম নষ্ট করতে চাচ্ছে। সরকার পতনের পর শিল্প এলাকার বেশিরভাগ জুট ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছেন আওয়ামী লীগ পন্থীরা। এখন এসব ব্যবসা দখলে নিতে তাদের সাথে বিএনপি পন্থী কয়েকটি গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আমাদের একটা নিরাপত্তারও ব্যবস্থা আছে, মানে এইগুলো যদি হয় তাহলে তো সবারই মনের ভিতরে আতঙ্ক থাকে, ভয় থাকে। একজনের আকর্ষণ করলো, আকর্ষণটা আমার শরীরে লাগলো, আমি তো নিরহ লোক হয়ে তাহলে আমি তো বিপদগ্রস্ত হইলাম। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, যারা দলীয় প্রভাব খাটিয়ে জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। আমার দ্বারা মানুষের রাজনীতি যদি ক্ষতি হয়, অস্থির থাকে, তাহলে সেটা রাজনীতি করা উচিত না তার। আমি দলের সকল নেতাকর্মীদেরকে চেষ্টা করতেছি এবং আমাদের দলের মধ্যে আছে তাদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। গাজীপুরে ২,০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় জুট মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ৩,০০০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের টিন ব্যবসায়ী আনসারুল আলম, তবে বিতর্কিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। আসাদগঞ্জে টিনের দোকান থাকলেও দুই ব্যাংক থেকে প্রায় ২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন আনসারুল আলম। নির্ধারিত সময়ের ৩ বছর পরও শোধ করেননি ঋণ। সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে ধরা পড়েন পুলিশের হাতে। আনসারুল আলম একসময় চাকরি করতেন এস আলম গ্রুপে, পরে আসাদগঞ্জে আনসার এন্টারপ্রাইজ ও ইনহেরেন্ট ট্রেডিং নামে দুটি দোকানে ঢেউটিন বিক্রি করেন তিনি। দুই দোকানেই পেয়েছেন আলাদিনের চেরাগ। ঢেউটিন আমদানিকারক সেজে প্রথমে ইসলামী ব্যাংক থেকে ২০২১ সালে নিয়েছেন ১,৬৩০ কোটি টাকা। ১০ দিনের মাথায় জনতা ব্যাংক থেকে নেন আরও ৩৪০ কোটি টাকা। ১ বছরের ঋণ ৪ বছরও শোধ করেননি। সাম্প্রতিক পট পরিবর্তনে গা ঢাকা দেওয়া আনসারুল সোমবার ঋণের টাকা শোধ না করেই দেশ থেকে পালাতে চেষ্টা করেন। দুবাই যেতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেই ধরা পড়েন গোয়েন্দাদের জালে। পরে তাকে হস্তান্তর করা হয় পতেঙ্গা থানায়। আমাকে ইমিগ্রেশন পুলিশ বুঝাই দিছে তাদের হাজতখানা নাই, আমি হাজতখানায় রাখছি, পরবর্তী নির্দেশ যেভাবে আসবে ওইভাবে সামনের দিকে পাঠাবো। আনসারুল আলম চৌধুরী নিজেকে ট্রেডিং ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে এসব ঋণ নিলেও এস আলমের পক্ষ হয়ে ব্যাংকের টাকাগুলো নিয়েছেন বলে মনে করেন সচেতন সমাজ। ব্যাংকিং, অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা কোনো সেক্টরই অক্ষত রাখে নাই, সুস্থ রাখে নাই, সবই অসুস্থ। ফলশ্রুতিতে এস আলম গংদের কারণে আজকে দেশ একেবারে প্যারালাইজড। ইসলামী ও জনতা ব্যাংকের ১,৯৭০ কোটি টাকার ঋণ সহ আনসারুল আলম আরও কয়েকটি ব্যাংকে কয়েক হাজার কোটি টাকার ঋণ রয়েছে বলে জানা গেছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে বহির্বিভাগ। আজ থেকে সীমিত আকারে চলবে ডাক্তারদের ব্যক্তিগত চেম্বার সহ অন্যান্য সেবা। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। টানা দুদিন বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। সোমবার দুপুর ১২টা, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ প্রায় রোগীশূন্য, অথচ এখানে প্রতিদিন চিকিৎসা নেন ৪ থেকে ৫ হাজার রোগী। ঢাকার বাইরে থেকেও অনেকে মেডিকেলে গিয়ে সেবা না পেয়ে ফিরে গেছেন। এদিকে রুটিন অস্ত্রোপচারও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। ৩ দিন ধরে কোনো ডাক্তার নাই, উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়ছে। রিপোর্ট নিয়ে ঘুরতেছি, কালকে গেলাম, কালকে এখানে ডাক্তার পাইনি, হয়রানি, আজকেও ডাক্তার পাইনি। পায়ে সমস্যা, এটার জন্য ডাক্তার দেখাইছি। এটা দেখানোটা জরুরি, আমি হাঁটাচলা করতে পারি না।
হাসপাতাল এলাকায় চিকিৎসক সহ সবার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেনা সদস্যদের পাশাপাশি আছেন র্যাব ও বিজিবি সদস্যরা। এতে সন্তোষ প্রকাশ করে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা জানান, সব হাসপাতালে সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এরপর 3 ঘন্টা খোলা থাকবে বহির্বিভাগ। এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন এই ধরনের অপরাধ আর কোথাও না হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা মেডিকেলে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। দুটো দাবির প্রেক্ষিতেই তো তারা আন্দোলনে গিয়েছিল, দুটো দাবি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আরও প্রয়োজনে হবে, সংশ্লিষ্ট সবাই হবে। আর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। নিরাপত্তাটা খুবই জরুরি এবং এই মুহূর্তে যদি এই নিরাপত্তা যদি জোরদার না করা হয় তাহলে স্বৈরাচারের দোসররা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাইয়া দিতে পারে। ঢাকা মেডিকেলে শনি ও রবিবার 3 দফা হামলার শিকার হন চিকিৎসকেরা। এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের তথ্য কিভাবে দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্যের কমিটিতে নেতৃত্ব দেবেন দুর্নীতি দমন কমিশনের সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জানান, 7 দিনের মধ্যে সম্পদের তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া ঠিক করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি কর্মচারী রয়েছে প্রায় 15 লাখ। এর মধ্যে যারা কর দেওয়ার যোগ্য তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়, কিন্তু এখন সম্পদের তথ্য দিতে হবে সবাইকে। এ নিয়ে কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিভাবে তারা সম্পদের তথ্য দেবেন সেটা ঠিক করতে একটি কমিটিও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, যারা তথ্য দেবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাপন সম্পদ সম্পত্তি কি বোঝায়, অস্থাপন সম্পত্তি কি, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর, তা আমরা ইয়ারটা বলে দেব। তিনি আরও জানান, 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে। 600 কর্মকর্তার মধ্য থেকে তাদের বাছাই করা হচ্ছে। সামারি করে এই যে 25 জন তোলা হয়েছে এখান থেকে প্রথম দিতে হবে, আর এরপরে আরও যে তোলা হবে। আমি যদি একটু লম্বা টাইম নিয়ে বলি তাহলে আপনাদের কোশ্চেন থাকবে না। উইদিন এ উইক ইট উইল বি ডান। ডিসি উইদিন এ উইক ফিল্ডের যে ডিসি শর্ট অথবা তুলে আনা হয়েছে ইট উইল বি ডান, এটা দিয়ে দেওয়া হবে। প্রশাসনের গতি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। 20 আগস্টে পানি প্রবেশ করে সদর উপজেলার বাঙ্গাখা 2 নম্বর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ও ভবনের নিচতলায়। সেই থেকে বন্ধ পাঠদান। বিদ্যালয় ভবন দুটোর উপরতলায় আশ্রয় নিয়েছে বানভাসীরা, আছে গবাদি পশুও। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। সব বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। পানিতে বন্যায় সবকিছু ডুবে গেছে এবং কি মানে স্কুল মাদ্রাসাগুলো ডুবে গেছে, তাই জন্য স্কুল মাদ্রাসা খোলা হচ্ছে না। স্কুলের বারান্দায় গরু রাখা হয়েছে, আমাদের স্কুল কবে খুলবে সেটা আমরা নিজেও জানি না। পড়ালেখা হইতেছে না, মানুষের ছাত্রদের অনেক কষ্ট করতেছে, তারা স্কুলে আসতে পারতেছে না। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারে সহায়তা চেয়েছেন শিক্ষা কর্মকর্তারা। শিক্ষক যারা আছে তারা মনিটরিং করতেছে, বাসায় খোঁজখবর রাখতেছে শিক্ষার্থীদের, তাদের বাসায় পানির অবস্থান কীরকম, তারপরে মা বাবার সাথে যোগাযোগ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়াশোনা করতেছে কিনা, পাশাপাশি এগুলোর বিষয়ে আমাদের অলরেডি সবসময় খোঁজখবর রাখছে। জেলার 1000 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে?
গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে আমরা দেখেছি বন্যার যে অবস্থা, যে পরিস্থিতি, সেটি উন্নতি হয়েছে। যদিও গত রাত প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আবারও পানি 2 থেকে 3 ইঞ্চি পানি বেড়েছে। অর্থাৎ যেই পরিমাণ পানি নামার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত নামতে পারছে না। অর্থাৎ বিভিন্ন স্থানে কিন্তু আমরা এখনো দেখেছি যে জলাবদ্ধতা বা বন্যার পানি হাঁটু পরিমাণ রয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে এটি শহরের বিসিক শিল্পনগরী এলাকায়। এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেগুলো কিন্তু হাতের উপরে পানি রয়েছে। অর্থাৎ এখানে মানুষের যে দুর্ভোগ সেটি একদম খারাপ। পাশাপাশি যে উৎপাদন যে বিষয়গুলো সেগুলো ব্যাহত হচ্ছে। অনেক কারখানার ভিতরে যে পানি ঢোকার কারণে উৎপাদন হচ্ছে না ঠিকমতো, যে বিভিন্ন গ্যাস বা বিদ্যুতের লাইনও সমস্যা করছে। এতে করে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেক লোকসানের মধ্যে পড়েছেন। একই অবস্থা কিন্তু লক্ষ্মীপুরের যে 5টি উপজেলা, 60টি পৌরসভার প্রায় যে 58টি ইউনিয়ন রয়েছে, সে বেশিরভাগ ইউনিয়ন এখন আমরা দেখেছি যে সেগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। অর্থাৎ পানি যেভাবে নামছে ধীর গতিতে, সেটি কিন্তু একদম ধীর গতিতে নামছে। যদি দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণ করা না যায় বা এই যে খালগুলো অপসারণ করা না হয়, তাহলে কিন্তু যে মানুষের যে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এমনকি এখানকার পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। তারা ইতিমধ্যে বিভিন্ন খালগুলোর মধ্যে যে বাঁধ রয়েছে সেগুলো কেটে দিচ্ছেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু এরপরও কিন্তু প্রায় 2500-এর মতো বিভিন্ন 110টি খালের মধ্যে 2500-এর মতো বাঁধ রয়েছে। এই বাঁধগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি বাঁধ কেটে দেওয়া হয়েছে, বাকিটাও কেটবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানিয়েছি যে লক্ষ্মীপুরে প্রায় যে কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ তারা কিন্তু আশ্রয় কেন্দ্র যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় যে 32,000 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন, যদিও 50,000 মানুষ এর আগে আশ্রয় কেন্দ্র ছিল। অর্থাৎ 18,000 মতো মানুষ কিন্তু ইতিমধ্যে 2 দিন আগে তারা গতকাল থেকে আজ পর্যন্ত তারা বাড়িতে ফিরেছেন। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি উন্নতি হচ্ছে, পানিও কমছে। তবে যে পরিমাণ পানি নামার কথা সেটি নামছে না। এতে করে মানুষের যে দুর্ভোগ সেটি হচ্ছে। কিন্তু ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী যদি বলি, এ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলা, 60টি পৌরসভা 5.5 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু বসত বাড়ি থেকে অন্যান্য যে খাতগুলো রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। 18,000 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘরবাড়ি হারা মানুষগুলো কিন্তু তাদের যে কষ্টে দিন কাটছে, তারা কিভাবে সামনে তাদের এই ঘরগুলো মেরামত করে বা সংস্কার করে তারা স্বাভাবিক জীবন ফিরে যাবে, এমনকি তারা দুশ্চিন্তায় রয়েছেন। তারা সংগ্রাম করছেন, প্রতিনিয়ত সংগ্রাম করছেন, পানির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করছেন, জীবন কর্মের সাথে। কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তারা কর্মহীন থাকার কারণে সংসারের তারা যে ছেলে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছেন, এমনকি অনেক পরিবারের সাথে কথা বলছি তারা জানিয়েছেন। তবে আমরা দেখেছি এই ভয়াবহ বন্যা, লক্ষ্মীপুরে যে বন্যার কারণে মানুষের একদিকে যে জনজীবন বিপর্যস্ত হয়েছে, অন্যদিকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পানি ওঠার কারণে বন্ধ রয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে যে অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সামনে যে সিলেবাস রয়েছে সেগুলো শেষ না করতে পারলে যে ছেলেমেয়েরা কিভাবে পড়ালেখা শেষ করবে, এমনকি শিক্ষার্থী বা অভিভাবক শিক্ষকরা কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আবারও স্কুল যে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলা শিক্ষার্থীদের যে পদচারণা মুখরিত হবে এমনটি আশা করছেন এখানকার এলাকাবাসী। আব্বাস হোসেন, আপনি সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, এখানে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আগে, কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো বা বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত মানুষকে বুঝতে পারেনি। এখানে কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়টা বলতে খাগড়াছড়ি পানছড়ি যে আঞ্চলিক সড়কটি রয়েছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন, কিন্তু একটি জায়গায় গিরিফুল নামক একটি জায়গায় সেখানে অন্তত 100 থেকে 150 মিটার একটা অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যে চেঙ্গি নদীতে বিলীন হয়েছে, যে কারণে আসলে এই সড়কটি এখন ইতিমধ্যেই শঙ্কার মধ্যে পড়েছে। যদি কোনো কারণে আসলে এর মধ্যে আবার নতুন করে বন্যা বা আবার ভাঙন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পানছড়ির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সেটা নিয়ে আমরা গতকালকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এখানে যে নদীর যে অংশটি ভাঙনের শিকার হয়েছে, যেখানে আসলে সড়কটি
ইতিমধ্যে সংখ্যা তৈরি হয়েছে বিলীন হওয়ার, সেখানে কিন্তু মেরামতের জন্য অনুরোধ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টা বলছে, তারা এখানে একটা ইতিমধ্যে তাদের একটা প্রকল্প চলমান আছে, যদিও সেটি আরো আগে করার কথা ছিল, কিন্তু এটা তাড়াতাড়ি না করার কারণে কিন্তু এই ভাঙনের সৃষ্টি হচ্ছে। একইভাবে খাগড়াছড়ির আমরা দেখেছি 107 কিলোমিটার গ্রামীণ সড়ক কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। যে সড়ক যোগাযোগ সেখানেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়ির দিঘিনালা থেকে নুনচরের যে যোগাযোগ সেটা কিন্তু বন্ধ। খাগড়াছড়ি কবাখালী ঘাটপাড় যে এলাকায় রয়েছে সেখানে প্রায় 20 মিটারের মতো গ্রামীণ যে সড়ক সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে কৃষির ক্ষয়ক্ষতিটা জানাতে চাই, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কৃষিক্ষেত্রে। ইতিমধ্যে 2000 হেক্টর যে আমনের যে চারা এবং একই সাথে এখানে সবজি ক্ষেত বা যে আউশ সেটি কিন্তু বিনষ্ট হয়েছে। এবং বন্যা পরবর্তী সময় আমরা যেটা দেখছি যে চর্মরোগ সহ পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেটার প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে। এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বেসরকারি উদ্যোগে কিন্তু বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্প দেওয়া হচ্ছে। তারপরেও আমরা দেখেছি হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর চাপ, বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো রয়েছে বন্যা পরবর্তী সময়ে সেগুলোর প্রকোপ কিন্তু সবগুলো জায়গাতে দেখা যাচ্ছে। একই সাথে খাগড়াছড়িতে আপনি জানেন বেশ কিছু জায়গায় মৎস্য খাতের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং একই সাথে কলা সহ পেঁপে সহ বিভিন্ন যে বাগানগুলো রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকে থাকার কারণে প্রায় 3 থেকে 4 দিন পানি স্থায়ী হওয়ার কারণে কিন্তু বেশ কিছু বাগান একেবারে বিনষ্ট হয়ে গেছে। তবে এখন মানুষ গুঁড়ো জানানোর চেষ্টা করেছে। কৃষি বিভাগ থেকে গতকালকেও কিন্তু বেশ কিছু জায়গায় সার সহ বীজ সহ বিভিন্ন প্রণোদনা সেটা দেওয়া হচ্ছে। তবে কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্ষতি হয়েছে সে তুলনায় কিন্তু প্রণোদনার যে পরিমাণ সেটি খুবই কম। তবে এখানে সড়ক যোগাযোগগুলো যাতে স্বাভাবিক রাখা যায় সেই জায়গা থেকে কিন্তু স্থানীয়রা দাবি জানিয়েছে দ্রুত সময়ে সেগুলো মেরামত করার জন্য। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি তা নিয়ে সবশেষ। খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মাত্র 1.5 কিলোমিটার এলাকায় বাঁধের অভাবে প্রতি বছরই বর্ষা মৌসুমে যমুনার পানি ঢুকে প্লাবিত হয় সিরাজগঞ্জ সদরের 6টি গ্রাম। কয়েক মাস পানিবন্দী থাকতে হয় তাঁতপল্লীর 6 শতাধিক পরিবারকে। এলাকাবাসীর দাবির মুখে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ না থাকায় এবারও বর্ষায় যমুনা নদীর পানি ঢুকে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের 6টি গ্রাম। প্রতি বছরই এভাবে 2 থেকে 3 মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। তাঁতপল্লীতে 6 শতাধিক পরিবারের প্রায় 10 থেকে 12 হাজার মানুষের বসবাস। বন্যার পানিতে তাঁত যন্ত্র, সুতাসহ নানা সামগ্রী নষ্ট হওয়ায় বছর বছর বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। এই যে আঙ্গুর একটা দরকার, যদি সামনে যদি একটা বেরিবাদের করে তালিকার আমগুলো এই তাঁত শিল্পগুলো বাঁচব। 1.5-2 কিলোমিটার হবে বাঁধটা। এটা দিলিকারে ইনশাল্লাহ মনে করেন যে শতপুরি নাথপুর পর্যন্ত স্বস্তি থাকবো। আমাদের বেরিবাদও যদি হয় তাহলে আমরা নিচু বাড়িতে নিচু ঘর দিয়ে আমরা থাকতে পারবো, বসবাস করতে পারবো। গরু ছাগল হাঁস মুরগি ছেলে পেলে নিয়ে খুব আমরা দুর্ভিক্ষর মধ্যে আছি। মাত্র 1.5 কিলোমিটার এলাকা বাঁধ দিলেই তাঁতপল্লীতে বানের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের চাহিদা থাকে, আমরা একটি ফিজিবিলিটি করে দেখব যে এই প্রকল্প আমরা হাতে নিতে পারি কিনা। তো আমরা যদি দেখি যে আসলে প্রকল্পটি ফিজিবিলিটিতে আসে তাহলে আমরা একটি প্রকল্পের মাধ্যমে এই এলাকাগুলিকেও বন্যা মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। পানি উঠায় তাঁতিদের কাজহীন থাকতে হয় এই কয়েক মাস। বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমেও উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি আর্থিক লোকসান এড়ানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল করে বরগুনায় 157 একর খাস জমি একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি জমি হলেও অকৃষি জমি দেখিয়ে গত বছরে বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয়। প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। 1960 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময় তালতলী উপজেলার খোট্টার এলাকায় 82টি ভূমিহীন পরিবারকে 157 একর কৃষি খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। গত বছরের 20 জুলাই বন্দোবস্ত বাতিল হয়। 1 মাস পর 31 আগস্ট 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়া হয়। সহায় সম্বল হারিয়ে ওইসব পরিবার এখন দিশেহারা। থাকমো কোথায়, এক আল্লাহ ছাড়া কেউ কেউ না। সরকার তো ভূমিকে লইছিল গরিবের জন্য, হ্যাঁ তো লইছে। 2001 সালের কার্ডটাও আমার শেষ। হ্যাঁ এখন বলতে তোমরা আমাকে শুক্রবার পর্যন্ত টাইম দিয়ে গেছে,
এই শুক্রবারের মধ্যে ঘর দুয়ার ভাঙ্গে হেলাবা, আর নাইলে তো যাইলে ওই রেজবি জমাদার ঘর দুয়ার ভাঙ্গে থইছে যেরকম ওইরকম ভাঙ্গে হেলাইবে। আমাদের কোনো জায়গা নাই যে আমরা চাষাবাদ করে খাবো, আমাদের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাইতেছে, তারা বিনা নোটিশে আমাদের 7 দিনের মধ্যে যাইতে বলছে। এদিকে কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়ার বিষয়ে কিছু বলেনি ভূমি অফিস। তারা কেবল জানিয়েছে ভূমিহীনরা বন্দোবস্ত শর্ত মানেনি। কৃষিকাজ জমি বন্দোবস্ত যখন সরকার দেয় তখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেয়। যিনি এই বন্দোবস্ত গ্রহীতা থাকবেন তিনি যদি এই বন্দোবস্তের শর্তগুলো ভঙ্গ করেন তখন অটোমেটিকলি জেলা প্রশাসক মহোদয় এটাকে খাস খতিয়ানভুক্ত করতে পারেন। জেলা প্রশাসন জানিয়েছে বন্দোবস্ত দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে, পাশাপাশি পুনর্বাসনে নেওয়া হবে ব্যবস্থা। কিছু বিষয় হয়তো থাকতে পারে, সেগুলো হয়তো আমরা খতিয়ে দেখছি যে এই বন্দোবস্তগুলো আসলে প্রপারলি দেওয়া হয়েছে কিনা, এটা একটা বিষয়। এই বন্দোবস্ত যদি প্রপারলি দেওয়া হয়ে না থাকে আর যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি হওয়ার পর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তৎকালীন জনপ্রতিনিধিদের কাছে গিয়ে তখন কোনো সমাধান পাননি বলে জানান সুবিধাবঞ্চিতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।